আওয়ামী লীগ যদি দর্শকদেরকে নামাতে পারে, আমরা তাদের প্রতিরোধ করতে জানি। ছাত্রলীগ যুবলীগ ঘর থেকে টেনে টেনে বের করে যখন গণধোলাই আর গণপিটুনি দেওয়া হবে, তখন বুঝতে পারবা বাংলাদেশে সচেতন দেশপ্রেমিক নাগরিকরা এখনো জীবিত আছে। সুতরাং এখন একথাই বলতে হয়, সময় এসেছে এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর। সময় এসেছে সরকার পতনের আন্দোলনের। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা মোহাম্মদ নেজার উদ্দিন। বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা মোহাম্মদ নেজার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাইরা, আজকের বক্তব্য যে কোন জায়গা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। কারণ দেশের সর্বক্ষেত্রে যখন অরাজকতা, অনিয়ম আর দুর্নীতি ভর করে, তখন কোন জায়গার সমাধান আমরা কার কাছেই বা চাইতে পারি? আজকের বাংলাদেশ দেখে কেন যেন মনে হয় আমরা কোনো মানুষের সমাজে নয়, বরং পশুর সমাজে বসবাস করি। এই সমাজকে এখন আর মনুষ্য সমাজ বলার কোনো সুযোগ নেই। এই সমাজে 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 4 বছরের শিশু পর্যন্ত এক শ্রেণীর নরপিশাচদের কাছে নিরাপদ নয়। দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি আজকে এই সমাজের একটি স্বাভাবিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের সয়লাভে আজ গোটা দেশ যেন উন্মাদ হয়ে উঠেছে। এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় নিশ্চয় আপনার মতো আমার মতো সাধারণ মানুষের নয়। এই ব্যর্থতার দায় তাদের যারা এই রাষ্ট্র পরিচালনা করে। তাদের অযোগ্যতা, তাদের অদক্ষতা, দলীয়করণ এবং রাতের আধারে ভোট ডাকাতির যে দুর্বলতা, এই দুর্বলতাই আজকে দেশকে ধ্বংসের অতল গহীরে নিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে 8-9 জন নরপিশাচ ধর্ষণ করেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আমরা দেখেছি রাজধানী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেপ্তার, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জের যেতে না যেতেই আমরা গতকালকে দেখেছি নোয়াখালীতে একজন মা একজন নারীকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাকে ধর্ষণের অপচেষ্টা চালানো হয়েছে। এই ঘটনাগুলোকে মনে হয় যেন সিরিজ ঘটনা। গত কয়েকদিন আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছিলেন ছাত্রলীগের কর্মীরা কোন নারীর দিকে তাকানোর মানসিকতা রাখে না। এই বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই, লেখক ভট্টাচার্য হয়তো তুমি নপুংসক, তোমার মধ্যে পুরুষত্ব নেই, নতুবা তুমি ডাহা মিথ্যা কথা বলেছ। কারণ 28-30 বছরের একজন যুবক নারীর প্রতি আকর্ষণ থাকবে না, এটা কোনো যৌক্তিক কথা নয়। তবে হ্যাঁ, এদেশের নারীদেরকে তোমরা নারী মনে করো না, এদেশের মাদেরকে তোমরা মা মনে করো না, এদেশের বোনদেরকে তোমরা বোন মনে করো না। যে কারণে নারীর প্রতি তাকানোর মানসিকতা নেই, এমন কথা তোমার মুখ দ্বারাই বের হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সচেতন করার জন্য বলে রাখতে চাই, আমরা দেখেছি এই লেখক ভট্টাচার্য হাতে যে সুতোটি বহন করে, এটি একটি নির্দিষ্ট সংগঠনের পরিচয়। এই সংগঠনটি হলো আন্তর্জাতিক একটি উগ্র জঙ্গি হিন্দুবাদী সংগঠন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সংগঠনটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে, এটাই স্বাভাবিক। আজকে লেখক ভট্টাচার্যরা পরিকল্পিতভাবে বাংলাদেশের পরিবেশকে বিনষ্ট করার জন্য অপচেষ্টা করছে কিনা সেটাও আপনার খতিয়ে দেখা উচিত। আজকে বাংলাদেশে যেখানে এই ধর্ষণের ঘটনা ঘটে, যারা এই ঘটনা ঘটায়
তাদের নামের পিছে আমরা ছাত্রলীগের পরিচয় দেখতে পাই। গতকালকে যেই ঘটনা ভাইরাল হয়েছে নোয়াখালীতে, এই ঘটনার যিনি মূল নেতৃত্ব দিয়েছেন দেলোয়ার, তার ফেসবুক আইডিতে লেখা রয়েছে ওয়ার্ক অ্যাট যুবলীগ। ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার সোনার ছেলেরা অব্যাহতভাবে ঘটিয়ে চলছে। গতকালকে এই ঘটনা ভাইরাল হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি নোয়াখালীর মাননীয় পুলিশ সুপার মহোদয় তিনি তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় চলে এসেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে ধরতে না পারা পর্যন্ত আমি বেগমগঞ্জ থানা ত্যাগ করব না। আপনার এই বক্তব্য দেখে আমরা আশ্বস্ত হয়েছিলাম অনেক অমানুষের ভিড়েও বোধহয় প্রশাসনের মধ্যে কোনো একজন মানুষের দেখা আমরা পেলাম। কিন্তু রাত পোহাতে না পোহাতে আমরা কি দেখলাম, এই ঘটনার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলায় যেই 9 জনকে আসামি করা হয়েছে তার মধ্যে ঘটনার মূল হোতা দেলোয়ারের নাম নেই। মাননীয় এসপি মহোদয়, রাতব্যাপী বেগমগঞ্জ থানায় আপনার অবস্থান কি এজন্যই ছিল যে এই যুবলীগ কর্মী দেলোয়ারের নাম যেন মামলার এজাহারভুক্ত করা না হয়, এই এজেন্ডা নিয়ে আপনি থানায় অবস্থান করেছিলেন কিনা এখন সেই প্রশ্নই আমাদের মনের মধ্যে জাগে। প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল বাসভবনে দিন যাপন করেন। কিন্তু জনগণ যদি ফুঁসে ওঠে ওই বিলাসবহুল বাসভবন আর বিলাসবহুল গাড়ির অস্তিত্ব কিন্তু থাকবে না। গত কিছুদিন আগে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ছাত্রদের বিক্ষোভ দেখেছিলাম, সেখানে কচি কাঁচা ছাত্ররা স্লোগান তুলেছিল যে পুলিশ কোন চ্যাটের বাল। আজকে নোয়াখালীর ঘটনা, সিলেটের ঘটনা দেখে সেই স্লোগানকে পুনরাবৃত্তি করতে মনে চায়। আজকে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা, চরিত্রহীন নেতা কর্মীরা যখন দেশের মধ্যে একের পর এক ঘটনা ঘটায়, দুর্ঘটনা ঘটায়, একের পর এক যখন অন্যায় করে, আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন নীরবতা পালন করেন তখন ওই কচিকাঁচা ছাত্রদের সাথে তাল মিলিয়ে আবারও বলতে মনে চায় সরকার কোন চেটের বাল। সংগ্রামী বন্ধুগণ, এই দেশ আমার, এই দেশ আমাদের, এই দেশটাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। একদল নর পশু, একদল নর পিশাচেরা এই দেশের সামাজিক শৃঙ্খলা নষ্ট করবে, এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো কশিন কালে এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এটা একজন দেশপ্রেমিক নাগরিকের চেতনা হতে পারে না। সুতরাং আওয়ামী লীগ যদি দর্শকদেরকে মাঠে নামাতে পারে আমরাও তাদের প্রতিরোধ করতে জানি। ছাত্রলীগ যুবলীগ ঘর থেকে টেনে টেনে বের করে যখন গণধোলাই আর গণপিটুনি দেওয়া হবে তখন বুঝতে পারবা বাংলাদেশে সচেতন দেশপ্রেমিক নাগরিকরা এখনো জীবিত আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গতকালকে এই জাতীয় প্রেস ক্লাবে ডাকসুর ভিপি, সাবেক ভিপি নূর হোসেন নূর একটি যৌক্তিক কথা বলেছিলেন। তার সংগঠনের একজন কর্মী ধর্ষণের অপরাধে অপরাধী হওয়ায় দলীয় প্রধান হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, দলীয় কর্মী ধর্ষণ করায় যদি দলীয় প্রধানকে গ্রেফতার করা হয়, মামলার আসামি করা হয়, ছাত্রলীগের সহসভাপতি যখন ধর্ষণ করে, ছাত্রলীগের কর্মীরা যখন ধর্ষণ করে, ছাত্রলীগের রাজনৈতিক অভিভাবক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন কোন লজ্জায়? এদেশের ক্ষমতায় থাকার কোন অধিকার আপনারা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এদেশের মানুষ জীবন দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে, রক্ত জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল। আপনি তো সেই বঙ্গবন্ধুরই যোগ্য কন্যা বলে দাবি করেন। আপনারা কি আওয়ামী লীগের সেই আদর্শই লালন করেন? বঙ্গবন্ধু কি দর্শকদের আধিপত্য বিস্তারের জন্য দেশ স্বাধীন করেছিলেন? আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কি ধর্ষণ আর সন্ত্রাসী চাঁদাবাজি
যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই, আর যদি এটা না হয়ে থাকে তাহলে এর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনি না পারেন দল থেকে পদত্যাগ করেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন, সরকার থেকে পদত্যাগ করেন। আর যদি এ ধরনের অনৈতিক অরাজকতা বিস্তৃত করে আপনি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে মনে রাখবেন এই দেশের মানুষও কিন্তু 52 আন্দোলন ঘটিয়েছিল, দেশের মানুষ 71 সৃষ্টি করেছিল, এই দেশের জনগণই কিন্তু সবকে ক্ষমতাচ্যুত করেছিল, দেশের জনগণই কিন্তু খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামিয়েছিল। কিভাবে সেই আন্দোলন সংগঠিত করতে হয় শেখ হাসিনা আপনি কিন্তু তা এই প্রজন্মকে শিখিয়েছেন। সেই শিক্ষা থেকে, সেই ধারাবাহিকতায় আপনাকেও ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হবে এদেশের জনগণই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ দেশের 18 কোটি জনতার, 18 কোটি জনতার নিরাপত্তা, 18 কোটি জনতার অধিকারকে যারা রক্ষা করতে পারে না ক্ষমতার মস্তদে থাকারও তাদের কোনো অধিকার নাই। সুতরাং এখন একথাই বলতে হয়, সময় এসেছে এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর, সময় এসেছে সরকার পতনের আন্দোলনের, সময় এসেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জীবন বাজি সংগ্রাম করার, সময় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবারও সেই জানবাজ কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার। আমরা দেখেছি এই বাংলাদেশে আরেকটি রাজনৈতিক শক্তি রয়েছে যারা রাজনীতিতে নিজেদেরকে বিরোধী দল হিসাবে দাবি করেন। বাংলাদেশে জাতীয়তাবাদী ইসলামী চেতনার তারা দাবিদার, কিন্তু যখন দেশে কোনো ধর্ষণ হয়, যখন দেশে কোনো অন্যায় আচরণ সংঘটিত হয়, রাজপথে তাদের আমরা কোনো ভূমিকা দেখি না। কারণ কি? কারণ অন্য কিছুই নয়, এই আচরণ তাদের দ্বারা অতীতে ঘটেছে, আর ভবিষ্যতে যে ঘটবে না তার নিশ্চয়তা তারা দিতে পারে না। সুতরাং এ কারণেই হয়তো তারা নীরবতা অবলম্বন করে। যদি এটা বাস্তব না হয়ে থাকে, আমি দাবি জানাতে যাব, আমি আবদার রাখবো, অনুরোধ রাখবো, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এই অন্যায় অনিয়মের প্রতিবাদে, এই একটি অব্যবস্থাপনা যে দেশে চলমান রয়েছে এর থেকে অবসানের জন্য রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে আপনারা সবাই মাঠে নেমে আসুন। আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে দেশটা তাদের কাছেই যারা দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এমন কিছু হয়ে যায় নাই যে এই দেশটা তাদেরকে রেস্ট্রি করে দেওয়া হয়েছে। এই দেশ তাদের, এই দেশ তাদের, এই দাবি করার কোনো অধিকার তাদের নেই। এই দেশ আপনার আমার সবার। সুতরাং আপনাকে আমাকে সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সিলেট এমসি কলেজের ঘটনা যারা ঘটিয়েছে, নোয়াখালীর এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, ঢাকা মহানগরের ছাত্রলীগের যে সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, এমনি ভাবে সারা দেশে সংগঠিত সকল ধর্ষণের ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে অবিলম্বে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মাননীয় সরকার প্রধান দলীয় কর্মী বিবেচনায় যদি কোন ধরনের পক্ষপাতিত্বমূলক বিচারের নমুনা আমরা দেখতে পাই, মনে রাখবেন এদেশের জনগণ হয়তো বিচারের ভার হাতে নিয়ে নিতে ভুল করবে না, আর সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা সেটাও একবার ভেবে দেখবেন। আজকে দেশে যে অরাজকতা, এই অন্যায় অনিয়ম, সন্ত্রাসীদের আধিপত্য, দর্শকদের আধিপত্য, আমরা মনে করি এর একমাত্র কারণ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকা। আজকে যদি এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, কোরআন ও হাদিসের শাসন ব্যবস্থা কায়েম থাকতো, ইসলামী শরিয়া আইনে যদি দৃষ্টান্তমূলক বিচার সংগঠিত হতো, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারতো না। সুতরাং বন্ধুগণ, আমাদের সামনে আজকে একটি পথই খোলা, এই ধর্মনিরপেক্ষতাবাদী, এই গণতন্ত্রের ধ্বজাধারী সকল অপশক্তিকে অপসারণ করে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় শরীরে রক্ত দিতে হবে, যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে, আর ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীকে সেজন্য সর্বদা মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ইনশাআল্লাহ সকল অন্যায়ের প্রতিবাদে, সকল অনিয়মের প্রতিবাদে যুব আন্দোলন সবসময় মাঠে ছিল,
মাঠে আছে, মাঠে থাকবে। আবারও রাজপথের আন্দোলনে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। চলুন এখন আমরা এই আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে, এই অন্যায় অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে জনতার পক্ষ থেকে প্রতিবাদী আন্দোলন, প্রতিবাদী স্লোগান তুলি।